হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা একটা নতুন টপিক আলোচনা করতে চলেছি, ক্লাস 11-এর ভেক্টর। এই ভেক্টরের লাস্ট পার্ট যেটা থাকে আমাদের প্রাসের গতি। তা দেখতে পাচ্ছ আমরা অলরেডি বোর্ডে লিখে দিয়েছি প্রাসের গতি। এই প্রাসের গতি সম্পর্কে আমরা জানবো। প্রাস কাকে বলে, কোন অ্যাঙ্গেলে আমরা যদি বস্তুকে ছুড়ি তাহলে আমরা সেটাকে প্রাস বলবো। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এর নিউমেরিক্যাল সলভ আমরা কিভাবে করতে পারবো। এই যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকেই আমরা বিভিন্ন যে অঙ্কগুলো করতে হয়, নিট, জ্যাম, আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার্ড হতে গেলে তোমাকে অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো চলো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করছি প্রাসের গতি। তো প্রাসের গতি বলতে প্রাস কাকে বলবো? কোনো একটা বস্তু সংজ্ঞা যদি বলতে হয়, প্রাসের সংজ্ঞা, তাহলে এরমভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু অনুভূমিকের সঙ্গে উলম্ব বরাবর যদি না ছুঁড়ে অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে যদি ছোড়া হয় তাহলে সেই বস্তুটাকে বলা হবে প্রাস। আবার বলছি, কোনো একটা বস্তু উলম্ব বরাবর না ছুঁড়ে অনুভূমিকের সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি ছোড়া হয় তাহলে সেই বস্তুকে বলা হবে প্রাস এবং সেই বস্তুর গতিকে বলা হবে প্রাসের গতি। তো কেমন ছোড়া হবে সেটা একটু ছবিতে আমরা বুঝে নিই। ছবিটা কীরকম আঁকছি দেখো। তো আমরা একটা অনুভূমিক তল এঁকে নিচ্ছি। মনে করো অনুভূমিক একটা তল নেওয়া হয়েছে, সেই অনুভূমিক তলের সঙ্গে মনে করলাম আমরা যে কোনো একটা অ্যাঙ্গেল করে, মনে করলাম থিটা অ্যাঙ্গেলে কোনো একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলো। আমরা যদি ইউর উপাংশ বিভাজন করে দিই তাহলে ইউর উপাংশ দেখতে পাবো দু রকম। একটা হচ্ছে ইউ কস থিটা, আর উলম্ব উপাংশ এটাকে আমরা বলবো অনুভূমিক উপাংশ। আর উলম্ব উপাংশ কি হবে? উলম্ব উপাংশ হবে ইউ সাইন থিটা। এই হচ্ছে দুটো। তাহলে আবার বললাম, দেখো অনুভূমিকের সঙ্গে ইউ বেগে কোনো একটা বস্তুকে ছোড়া হয়েছে ওপরের দিকে, সেই বস্তুর যে বেগটা আছে সেই বেগটাকে দুটো ভাগে ভাগ করছি। একটা অনুভূমিক উপাংশ, ওই অনুভূমিক উপাংশকে বলা হচ্ছে ইউ কস থিটা, এবং উলম্ব উপাংশকে বলা হচ্ছে ইউ সাইন থিটা। এই যে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, এই দুটো ভাগের জন্য বস্তুটা সোজাসুজি ওই পথে ওপরের দিকে উঠে যেতে পারবে না। কেন? যদি এরকম হতো উপরের দিকে উঠে যেত তাহলে আমরা কোনো একটা বস্তুকে ধরলাম, ধরে নিয়ে চাঁদের দিকে ছুড়ে দিতাম, তাহলে একবার চাঁদে চলে গেল। কিন্তু সেভাবে কিন্তু হয় না। তাহলে কি হবে? চাঁদের দিকে চলে যেত। কিন্তু আমরা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূরে গিয়ে একটা কার্ভ আকারে বেঁকে যায়। কোনো একটা ঢিল বা বস্তুকে যদি ছুঁড়ে দেওয়া হয় তাহলে কি হয়? এরকম সোজাসুজি না গিয়ে একটু কার্ভ আকারে বেঁকে যায়। কেন কার্ভ আকারে বেঁকে যায়? এই কারণের জন্য দুটো বেগ কাজ করে। ইউ কস থিটা অনুভূমিক বরাবর, ইউ সাইন থিটা উলম্ব বরাবর। কোনো একটা বস্তুকে যদি আমি ইউ বেগে সোজা উপরের দিকে ছুঁড়ি, আমরা মনে করো চাঁদের দিকে টার্গেট দিচ্ছি, যে এদিকে এইখানে একটা চাঁদ আছে, তাহলে কোনো একটা বস্তুকে চাঁদে পাঠাবো, তাহলে অনায়াসে তো চাঁদে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু চাঁদে পাঠানো যাবে না। কেন যাবে না? এই দুটো বেগ কাজ করছে, চাঁদে যেতে পারবে না। কি হবে? যাবে গিয়ে কার্ভ আকারে বেঁকে যাবে। কিভাবে কার্ভ আকারে বেঁকে যায়? এইরকম ভাবে কার্ভ আকারে গিয়ে বেঁকে যাবে। এই যে গতিপথটা হলো, এই গতিপথটাকে বলা হবে প্রাসের গতিপথ। যে বস্তুটাকে ছোড়া হয়েছে সেই বস্তুটাকে বলা হবে প্রাস। এবারে এরকম গতিপথটা কেন হচ্ছে দেখো, যখন বস্তুটা এখান থেকে ছুঁড়েছি, যখন এখানে গেছে, এখানে দুটো বেগ কাজ করছে। একটা ইউ কস থিটা এদিকে টানবে, আর ইউ সাইন থিটা ওপরের দিকে যাবে। এই দুটো বলের জন্য, বেগের জন্য বস্তুটা কি হবে? সোজাসুজি ওপরে না গিয়ে একটু বেঁকে যাবে, মানে এদের লব্ধি বরাবর যাতায়াত করতে হবে। এক সময় গিয়ে দেখবো কি এই জায়গাটায় আমরা উলম্ব যে বেগটা পাচ্ছিলাম সেই বেগটা কত? জিরো। শুধুমাত্র এখানে কোন বেগ থেকে যাবে? ইউ কস থিটা। এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন চলে আসে যে প্রাসের গতির ক্ষেত্রে দেখা যাবে ইউ কস থিটা অর্থাৎ অনুভূমিক যে উপাংশ সেই অনুভূমিক উপাংশ কনস্ট্যান্ট থাকে, আর ইউ সাইন থিটা একে একে কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা বা প্রাসটা বলতে পারো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে, তখন উলম্ব উপাংশটা জিরো হবে এবং অনুভূমিক উপাংশটা যা ছিল তাই থাকবে। এবং আরো একটা কথা বলে দিই, এখানে অনুভূমিক উপাংশ প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থা পর্যন্ত কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রশ্ন যদি কেউ করে, বলো যে প্রাসের গতির ক্ষেত্রে কোন বেগটা
ধ্রুবক থাকে বা প্রাসের গতির ক্ষেত্রে কোন রাশিটা ধ্রুবক থাকে, তখন তুমি বলবে অনুভূমিক বেগ। বেগ নয় কিন্তু, বলবো অনুভূমিক বেগটা কিন্তু ধ্রুবক থাকে। উলম্ব বেগটা একে একে এক সময় দেখো যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে একে একে কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে কত হবে, 0 হবে। তারপরে আবার একে 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 দেখো, আর তারপরে তো আর উলম্ব বেগ নেই, ওইখানে 0 হয়ে গেল। তারপরে আমরা অনুভূমিক বেগ আছে, এবং অনুভূমিক বেগের জন্য সব সামনের দিকে এগিয়ে যাবে। আর তাহলে এখান থেকে আমরা দুটো পার্টে ভাগ করে নিই। দেখো দুটো পার্টে ভাগ করতে বলতে কিরকম, যখন বস্তুটা শুরু করেছিল যাত্রা, তখন দুটো বেগ কাজ করছিল, একটা উলম্ব একটা অনুভূমিক। এই উলম্ব অনুভূমিকের জন্য আমরা এদের লব্ধি বরাবর বস্তুটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এক সময় কি হবে, এইখানে 0 হবে, এক সময় এইখানে উলম্ব বেগ 0 হবে। অনুভূমিক বেগ একটা কনস্ট্যান্ট আছে, উলম্ব বেগ 0, আর ওপরের দিকে উঠতে পারবে না, কেন এই জায়গাটাই উলম্ব বেগ 0। অনুভূমিক বেগ আছে, অনুভূমিক বেগ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে mg। সেই জন্য ওজন আর অনুভূমিক বেগ এদের দুজনের জন্য যে পথটা তৈরি হবে সেটা হচ্ছে নিচের দিকে নামবে। ঠিক আছে, তাহলে যখন উঠছিল তখন আমাদের যে বেগ দুটো এফেক্টেড ছিল সেটা হচ্ছে উলম্ব বেগ এবং অনুভূমিক বেগ। যখন নামছিল যেটা এফেক্টেড হচ্ছে সেটা বস্তুর ওজন এবং অনুভূমিক বেগ, এই দুটোর জন্য। আবার যখন এখানে পড়ে যাবে তখন তার অনুভূমিক বেগ কত, 0। অনুভূমিক বেগ তখন কত যাবে, 0। মানে বস্তু থেমে গেলে তার বেগ আবার কি, কোনো বেগ থাকবে না, কোনো অনুভূমিক কেন উলম্ব কেন, কোনোই বেগ থাকবে না, তাহলে এখানে 0 হয়ে যাবে। এইবারে এই পথটার জন্য যে যে টার্মগুলো আমরা ইউজ করব সেই টার্মগুলো একটু বলে দিই। যে বিন্দু থেকে বস্তুটাকে ছোড়া হচ্ছিল সেই বিন্দুটাকে বলা হবে প্রক্ষেপ বিন্দু বা নিক্ষেপ বিন্দু, যে কোনো একটা খুশি বলতে পারো। সর্বোচ্চ যে বিন্দুতে উঠেছে, এই যে সর্বোচ্চ ডিস্টেন্স, এই ডিস্টেন্স এটাকে বলা হবে সর্বোচ্চ ডিস্টেন্স, সর্বোচ্চ উচ্চতা। ডিস্টেন্স না বলে সর্বোচ্চ উচ্চতা এটা বলা হবে। আর যেখান থেকে ছোড়া হয়েছিল, মনে করো ও বিন্দু থেকে ছোড়া হয়েছিল আর এ বিন্দুতে গিয়ে পড়েছে, এই যে ও থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্সটা, মানে অনুভূমিক বরাবর যে ডিস্টেন্সটা, সেটাকে বলা হবে প্রক্ষেপ সীমা। আর যে সময়টা জুড়ে বস্তুটা এই গতিপথটা তৈরি করেছে বা যে সময়ে বস্তুটা ট্রাভেল করেছে সেই সময়টাকে বলা হবে চলন কাল। কি বলবো, চলন কাল বা প্রক্ষেপ কালও বলা হয়, বা চলন কালটা বললে বেটার হবে, চলন কাল। তাই এই যে টপিকগুলো আমরা বললাম সেই টপিকগুলো আমরা এখানে আলোচনা করব। তো চলো একটু আলোচনা করে দেখা যাক। তো প্রথম আমরা যে পার্টটা আলোচনা করতে চলেছি, সর্বাধিক উচ্চতা। কি লিখবো, সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতাটা আমরা কি বললাম, সর্বাধিক উচ্চতা বললাম এই যে এই বিন্দুতে। আমি এখানে ধরে নিলাম ও থেকে এইটা বিটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। এই সর্বাধিক উচ্চতাটা আমরা গণনা করব। এক্ষেত্রে একটা তোমাকে টার্ম বলে দিই, মনে রাখো, সর্বাধিক উচ্চতা যখন আমরা অনুভূমিকের সাপেক্ষে কোনো উপরের পার্ট আলোচনা করব তখন শুধুমাত্র উলম্ব গতির কথা বিবেচনা করতে হবে, অনুভূমিক গতির কথা বিবেচনা করলে চলবে না। তাহলে আমরা এখানে আলোচনা করছি সর্বাধিক উচ্চতা, তাহলে ওপরের পোর্শন আলোচনা করছি, সেই জন্য উলম্ব গতির কথা এখানে বিবেচনা করতে হবে। তাহলে যখন উলম্ব দিকে উলম্ব গতির কথা বিবেচনা করব তখন ওপরের যে পোর্শনটা, মানে ওপরে উলম্ব বেগ, তাহলে এক্ষেত্রে তোমার ধরে নিতে হবে এক্ষেত্রে প্রাথমিক বেগ কত, ইউ সাইন থিটা। আর অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ কোন জায়গাটায়, বি বিন্দুতে অন্তিম বেগ কত, 0, উলম্ব বেগ 0। আর এখানে মনে রাখতে হবে উলম্ব সরণ কত, এবং উলম্ব সরণ কত, h। এবার আমরা যে ফর্মুলাটা ইউজ করছি সেই ফর্মুলাটা দেখো, কোন ফর্মুলা আমরা বের করতে চাইছি, সরণ। তাহলে ফর্মুলাটা ইউজ করতে হবে, যদি আমি ভি স্কোয়ার ইজুক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে দেখবে এখানে ভিটা অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, জিটা অভিকর্ষ ত্বরণ, এসটা হচ্ছে সরণ। এই ফর্মুলায় যদি বসিয়ে দিই তাহলে অন্তিম বেগটা কত, 0, প্রাথমিক বেগ কত, ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2GS এর মান হচ্ছে এইচ। আমরা বের করতে চাইছি এইচ, তাহলে 2GH ইজুক্যাল টু হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
তাহলে আমরা এইচ ইজুক্যাল টু লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 × g। এটাই হবে সর্বোচ্চ উচ্চতা, এটাই হবে সর্বোচ্চ উচ্চতা। তাহলে বস্তুটাকে যদি ইউ বেগে ছোড়া হয় সর্বোচ্চ উচ্চতা উঠবে কত, এইটাই। এবার এর থিটার মান তোমাকে যদি বলে দেয় কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুটাকে ছোড়া হচ্ছে সেটা যদি বলে দেয়, আর জিটার মান তো কনস্ট্যান্ট, আর ইউটা যদি বলে দেয় যে আমি এত বেগে এত অ্যাঙ্গেলে বস্তুটাকে ছুঁড়েছি, তাহলে বলো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা তোমাকে জানতে চাইছি। আবার বলছি, বলে দেবে যে আমি কিছু সামথিং বেগ বলে দিল, মনে করো 45 মিটার পার সেকেন্ড, এত বেগে কোনো বস্তুকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছুঁড়েছি, তাহলে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করো। তাহলে সমীকরণে তুমি বসিয়ে দেবে, আর জির মান তো জানি আমরা, জির মান 9.8 বসিয়ে দিলে অ্যান্সার তোমার 1 মিনিটে হয়ে যায়। 1 মিনিটও লাগবে না, আরও কম সময়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ওকে, এরপরের টপিক আলোচনা করব আমরা যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে। ওকে, তো দেখো উত্থিতিকাল বা চলনকাল, এটা কি আমি বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগবে সেটা বের করব। যেহেতু ওপরের পোর্শন আলোচনা করছি, তাহলে আমরা কি বেগ আলোচনা করব, উলম্ব বেগ। তাহলে এক্ষেত্রেও প্রাথমিক বেগ, এক্ষেত্রে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ সেই ইউ সাইন থিটা। অন্তিম বেগ কত, অন্তিম বেগ তোমার হচ্ছে 0। ধরে নিলাম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে সময় লাগবে ক্যাপিটাল টি। সর্বোচ্চ বিন্দুতে মানে এ ও থেকে বিতে যেতে সময় লাগবে কত বললাম, ক্যাপিটাল টি। আর কি ধরবো, আর কিছু ধরার দরকার নেই। এবার আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, দেখো যে সূত্র অ্যাপ্লাই করলে আমরা টি বের করতে পারবো সেই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্ষেত্রে তুমি যদি বলো ভি ইজুক্যাল টু ইউ মাইনাস জি টি, এই ফর্মুলা ইউজ করো। ভি ইজুক্যাল টু ইউ মাইনাস জি টি যদি অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারবো ভির মান কত, 0। ভির মান 0 লিখবো, ইউর মান হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জি, আর টির মানটা কত বললাম, ক্যাপিটাল টি। আমাদের বের করতে বলেছে ক্যাপিটাল টি, তা ক্যাপিটাল টি ইজুক্যাল টু লিখতে পারি ইউ সাইন থিটা বাই জি। এই সময়ে বস্তুটা কি হবে, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে। এই সময়ে কি হবে, বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলে দিই, আগের পয়েন্টটা আমরা একটু মিসিং করে গেছি। আগের পয়েন্টটা যেটা ছিল যে আমরা প্রক্ষেপ সীমা বের করতে চাইছিলাম। এইচ ইজুক্যাল টু ছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই ছিল 2g, এই ফর্মুলাটা ছিল। আমি যদি বলতাম এই থিটার মানটা 90 ডিগ্রি, থিটার মানটা যদি 90 ডিগ্রি হতো, তখন এই যে কোণটা এইটা হয়ে যেত এরম ভাবে, মানে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইচ ইজুক্যাল টু কি হবে, ইউ স্কোয়ার বাই 2g। মানে ব্যাপারটা তখন কি দাঁড়াবে, বস্তুটা অনুভূমিকের সঙ্গে কোণ না করে, মানে কোনো একটা অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি বাদে যে অ্যাঙ্গেলে থাকলে সেটাকে প্লাস বলছিলাম, মানে কোনো অ্যাঙ্গেল না করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, মানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, কিন্তু সেটা বলা হচ্ছে উলম্ব গতি, সেটা তখন প্লাস হবে না। উলম্ব গতির জন্য তখন আমরা প্লাস বলবো না। তাহলে এইটার জন্য কিন্তু যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, থিটা ইজুক্যাল যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তখন কিন্তু প্লাস বলা যাবে না। এক্ষেত্রেও যদি আমরা থিটার মান যদি 90 ডিগ্রি করি, থিটা ইজুক্যাল টু 90 ডিগ্রি হয়, তাহলে টি ইজুক্যাল টু কত হবে, ইউ বাই জি। এইগুলো একটু মনে রাখো, এইগুলো সব উলম্ব গতির জন্য হবে। আর আমরা এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রাসের গতি। উলম্ব গতির ক্ষেত্রে এই সম্পর্কগুলো, দুটো সম্পর্ক, এই গোল করে দিয়েছি, দুটো সম্পর্ক একটু মনে রেখো। আমরা উত্থিতিকাল বা চলনকালের হাফ পোর্শনটা আলোচনা করলাম, মানে ও থেকে বিতে গেছে, ও থেকে বিতে যে সময়ে গেছে, আমাদের কমন সেন্স অনুযায়ী আমরা বলতে পারি যে বি থেকে এতেও একই সময় আসবে, কিন্তু সেটা আমরা প্রমাণ করে দেবো যে বি থেকে এতে আসতে একই সময় লাগে। তো একই কিভাবে সময় লাগছে একটু দেখে নাও। আমি এবার ধরে নিলাম যে বস্তুটা টোটাল যে পথটা গেছে, সেই পথটা অতিক্রম করতে
মোট পথ অতিক্রম করতে, মোট পথ অতিক্রম করতে করতে সময় সময় লাগবে যদি বলি ক্যাপিটাল T1, তাহলে আমরা বের করব মোট T1টা কত। তাহলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা মোট পাবো। আচ্ছা, আর একটা কথা বলো, যখন এ বিন্দুতে পৌঁছেছে তখন উলম্ব সরণ কত? যখন এ বিন্দুতে পৌঁছেছে তখন উলম্ব সরণ কিন্তু 0। তাহলে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি যে এস ইজুক্যাল টু, যদি এই ফর্মুলা দেখো, এস ইজুক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু T1টা বের করতে পারবো। এসটা কত উলম্ব সরণের ক্ষেত্রে, কিন্তু এসটা 0, ইউটা কত ইউ সাইন থিটা ইন্টু T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার। তাহলে আমরা হাফ জি T1 স্কোয়ার ইজুক্যাল টু ইউ সাইন থিটা ইন্টু T1 করে নিলাম। এবার একটা টি কেটে গেলে তাহলে T1 ইজুক্যাল টু 2u সাইন থিটা বাই কত হবে জি। হয়েছে। এখানে দেখো পাশাপাশি দুটো ফর্ম করা আছে, পাশাপাশি দুটো টার্ম করে দেওয়া আছে। এখানে অর্ধেক পথটা যেতে সময় লেগেছিল ইউ সাইন থিটা বাই জি, এখানে পুরো পথটা যেতে সময় লাগছে 2u সাইন থিটা বাই জি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এইটা থেকে 2t, অর্থাৎ আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম T1 ইজুক্যাল টু 2t। মানে আমি যে কথাটা বলছিলাম, অর্ধেক পথটা যেতে যে সময় লাগবে তার অর্ধেক পথটা যেতে একই সময় লাগবে, তাহলে মোট পথ হয়ে যাবে 2t। এইটা হচ্ছে তোমার চলন কাল। এই চলন কালটা তোমরা একটু মনে রাখবে, মনে রাখলে হয়ে যাবে। খুব ইজি, সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করলাম, একটু ভালো করে মন দিয়ে খাতাতে টুকে নাও। তো এখন যে পোর্শনটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রক্ষেপ সীমা। তো প্রক্ষেপ সীমা মানে কি আমি বললাম যে ও থেকে এ পর্যন্ত অনুভূমিক বরাবর যতটা ডিস্টেন্স গেছে তাকে বলা হবে প্রক্ষেপ সীমা। এক্ষেত্রে আমরা প্রাথমিক বেগ কোনটা লিখব? এক্ষেত্রে প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে ইউ কস থিটা, মাথায় রাখবে। এক্ষেত্রে কিন্তু প্রাথমিক বেগ ইউ কস থিটা। কেন? আমরা এখানে অনুভূমিক বরাবর আলোচনা করছি, উলম্ব তো নেই, তাহলে প্রাথমিক বেগ কত? এটা। আমরা এখানে প্রক্ষেপ সীমা ধরে নিলাম ও এ ইজুক্যাল টু, ক্যাপিটাল আর বলে জানলাম, মানে যেটাকে আমরা প্রক্ষেপ সীমা বলছি, যাকে আমরা বললাম প্রক্ষেপ সীমা। তো প্রক্ষেপ সীমা লিখে দিয়েছি। এবারে আমরা যদি বলি এস ইজুক্যাল টু ভিটি, এই ফর্মুলা ফেলবো। আচ্ছা, ও থেকে এতে যেতে কত সময় লেগেছে? আমরা একটু আগে বের করেছি ও থেকে এতে যেতে সময়, টোটাল সময় T1 ইজুক্যাল টু 2t। আবার টির মান কত ছিল? টির মান ছিল ইউ সাইন থিটা বাই জি। তাহলে আমরা T1 ইজুক্যাল টু কত লিখতে পারি? 2u সাইন থিটা বাই জি। তাহলে এই টিটা কিন্তু ওই মোট টাইমটা ওখানে লিখতে হবে। তাহলে এখানে এস ইজুক্যাল টু আমরা কি লিখবো? আর লিখবো। ভি ইজুক্যাল টু যে বেগটা, সেটা এই বেগটা পাবে, তাহলে ইউ কস থিটা ইনটু এই টিটাকে বলবো T1, তাহলে হয়ে যাবে ইউ কস থিটা ইনটু T1 এর মান কত হবে? 2u সাইন থিটা বাই কত জি। তাহলে এক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করলে কি হবে? 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা, 2u সাইন থিটা বাই কস থিটা, এটা আমি করে নিই, একটু ভালো করে দিচ্ছি। 2u সাইন থিটা কস থিটা বাই জি করে নিলাম। এবার একটা সূত্র আছে এখানে। কি সূত্র? আমরা যদি বলি 2 সাইন থিটা কস থিটার সূত্র কি, তাহলে আমরা বলবো 2 সাইন থিটার কস থিটার সূত্র পেলে, তাহলে ইউ স্কোয়ার যেমন আছে বসে যাবে 2 সাইন থিটা কস থিটা, মানে সাইন 2 থিটা বাই জি। এটাই হচ্ছে তোমার প্রক্ষেপ সীমা। এটাই প্রক্ষেপ সীমা তোমার বেরিয়ে গেল যে কত দূরে গিয়ে পড়বে। হ্যাঁ, এখান থেকে আরেকটা কন্ডিশনে আসা যায়, যদি এরকম বলা হয় যে থিটার মান কত হলে আর ম্যাক্সিমাম হবে। তোমাকে প্রশ্ন দিলাম থিটার মান কত হলে আরটা ম্যাক্সিমাম হবে। তো কি বললাম?
থিটার মান কত হলে আরটা ম্যাক্সিমাম হবে। দেখো আমরা যদি বলি যে আর তখনই ম্যাক্সিমাম হবে যখন সাইন 2 থিটাটা ম্যাক্সিমাম হবে, তাহলে আমরা বলবো সাইন 2 থিটা সর্বোচ্চ হলে আর কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে অতএব বলতে পারি সাইন 2 থিটা সর্বোচ্চ মানে সাইন 2 থিটা সর্বোচ্চ মানে কত, 1। সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, তাই না? তাহলে 2 থিটা ইজুক্যাল টু হয়ে যাবে কত, 90 ডিগ্রি। তাহলে থিটা ইজুক্যাল টু 90/2 মানে কত, 45। তাহলে থিটা ইজুক্যাল টু হয়ে যাবে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা কি দেখলাম যে সর্বোচ্চ সীমা, অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা সবচেয়ে দূরে পাঠাতে গেলে কত কোণে ছুটতে হবে, 45 ডিগ্রি। বোঝা গেছে? কোনো একটা বস্তুকে সবচেয়ে দূরে পাঠাতে গেলে কত কোণে ছুটতে হবে, 45 ডিগ্রি। কার সঙ্গে 45 ডিগ্রি? অনুভূমিকের সঙ্গে যদি 45 ডিগ্রি হয় তো উলম্বর সঙ্গেও 45 ডিগ্রি। কেন? উলম্ব আর অনুভূমিক একসঙ্গে কি থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে হয় তোমাকে বলতে হবে উলম্বের সঙ্গে 35 ডিগ্রি কোণ করে 45 ডিগ্রি কোণ করে ছোড়ো, না হলে অনুভূমিকের সঙ্গে, যেটা খুশি হয় উলম্বর সঙ্গে না অনুভূমিকের সঙ্গে। মোটামুটি আমরা একটা বের করলাম এখানে, উলম্বর সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যদি কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে সেই বস্তুটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে। অবশ্যই গায়ের জোর থাকতে হবে। গায়ের জোর না থাকলে আমি 45 ডিগ্রি ধরলাম, টুক করে ফেলে দিলাম, কোথায় পড়বে, টুক করে পড়ে গেল, হবে না। সঙ্গে সঙ্গে গায়ের জোরও থাকতে হবে, একটা বেগে, ভালো বেগে ছুটতে হবে এবং সঙ্গে সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেও ছুটতে হবে, তবেই সর্বোচ্চ সীমা সে অতিক্রম করতে পারবে বা সর্বোচ্চ সীমা যেতে পারবে। তাহলে সর্বোচ্চ সীমার মান কত? তাহলে আর ম্যাক্স ইজুক্যাল টু আমি বলতে পারি আর ম্যাক্স ইজুক্যাল টু সাইন 2 থিটার জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে ইউ স্কোয়ার বাই জি, এটা হচ্ছে সর্বোচ্চ সীমার সমীকরণ। তাহলে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হওয়ার শর্ত হচ্ছে এটাই। এগুলো তোমার মনে রাখতে হবে। একদম ইজি করে বোঝানোর চেষ্টা করলাম, খুব সহজ, ভালো করে। তো এবার যে পোর্শনটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে প্রাসের সঞ্চারপথ। দেখো নতুন একটা ছবি আমি অঙ্কন করেছি, প্রাসের সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ যে প্রাসটা যে গতিপথটা অর্জন করেছে মানে গতিপথে গেছে, সেই গতিপথটা কেমন হবে সেইটা আমরা দেখব। পথটার নাম কি, মানে আমরা নাম বলতে অধিবৃত্ত, পরাবৃত্ত, এইসব বৃত্তগুলো জানি তো, তা সেইগুলোর মধ্যে কোনটা হয় সেটা আমরা একটু দেখব। তাহলে প্রাসের সঞ্চার পথের সমীকরণ, যে পথে গেছে সেই পথটার সমীকরণ কি হবে। হ্যাঁ, এক্ষেত্রে দেখো আমরা দুটো অক্ষ ধরে নিয়েছি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর কোন সমীকরণ অ্যাপ্লাই করব আর ওয়াই অক্ষ বরাবর কোন সমীকরণ অ্যাপ্লাই করব, সেই সমীকরণ দুটো আমরা এখানে তোমাদের লিখে রাখছি। আমরা অ্যাপ্লাই করব এস ইজুক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আরেকটা অ্যাপ্লাই করব এস ইজুক্যাল টু ভিটি। এই দুটো ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে চলেছি। এবারে কোন অক্ষের সাপেক্ষে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা তো আমরা বলতে চলেছি। তো দেখো আমরা কি করছি, আমি এখানে বলে দিয়েছি যে কোনো একটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু নয় কিন্তু, এখানে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া হয়েছে, এক্স এবং ওয়াই। অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গেছে আর ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব গেছে, ওয়াই দূরত্ব গেছে। এইবারে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কোন বেগটা পাচ্ছি আমরা, এক্স অক্ষ বরাবর কিন্তু ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব আমরা, আচ্ছা এক্স অক্ষ বরাবর বেগটা লিখে দিই। এক্স অক্ষ বরাবর বেগ ইজুক্যাল টু ইউ কস থিটা, এটা হচ্ছে বেগ। আর এক্স অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব, এক্স অক্ষ বরাবর যায় যদি এক্স দূরত্ব, তাহলে আমরা লিখবো এস ইজুক্যাল টু ভি ইন্টু টি। ধরে নিলাম এখানে পৌঁছাতে সময় লেগেছে কত, টি সময়। তাহলে এস ইজুক্যাল টু আমরা কি লিখবো, এক্স ইজুক্যাল টু ভির জায়গায় কি লিখবো, ইউ কস থিটা ইন্টু ছোট হাতে টি। মনে করলাম টি সময় গেছে, তাহলে টি ইজুক্যাল টু বলতে পারি এক্স বাই ইউ কস থিটা। এটা আমরা একটা সমীকরণ দিলাম। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমরা সমীকরণ অ্যাপ্লাই করলাম এটা। আবার ওয়াই অক্ষ বরাবর যদি বলি, ওয়াই অক্ষ বরাবর বেগ কত, এখানে যে বেগটা নেব সেই বেগটা হচ্ছে
ইউ সাইন থিটা, ওই অক্ষ মানে উলম্ব বরাবর এই অক্ষ বরাবর, তাহলে এইটার জন্য নেব ইউ সাইন থিটা। সেক্ষেত্রে এস এর মান, তো এখানে আমরা কোন সমীকরণ অ্যাপ্লাই করব, এস ইজুক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার অ্যাপ্লাই করছি, মানে এই সমীকরণটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে এস এর মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই লিখলাম, ওয়াই ইজুক্যাল টু ইউর মান কত, এখানে ইউর মানটা ইউ সাইন থিটা ইন্টু টির মানটা কত, এখানে এই যে পেয়েছি যেটা এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ অফ জি ইন্টু টি স্কোয়ার, মানে কোনটা লিখবো ওই যে মানটা, তাহলে এক্স স্কোয়ার বাই হয়ে যাবে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, তাহলে হবে ইউ ইউ কেটে যাবে, এখানে ইউ কেটে যাবে, তাহলে এক্স সাইন থিটা বাই কস থিটা মাইনাস হাফ অফ করতে পারি জি বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এক্স স্কোয়ার। এই যে ফর্মুলাটা বেরিয়েছে, এই ফর্মুলাটা একটা সমীকরণকে প্রকাশ করে। যদি আমি বলে দিই এই সমীকরণটা যে এই রকম হয়েছে, ওয়াই ইজুক্যাল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, তাহলে বলো এখানে এই ট্যান থিটাটা হয়ে যাবে এর সঙ্গে সমান, আর মাইনাস অফ জি বাই টু ইউ স্কোয়ার, তাহলে এটাকে আমরা এ বলবো আর এটাকে আমরা বি বলবো। যদি বলতে পারি তাহলে আমরা এই সমীকরণটা অ্যাপ্লাই করব। তাহলে পাশে তুমি লিখে দেবে এখানে এ ইজুক্যাল টু হয়ে যাবে ট্যান থিটা আর বি ইজুক্যাল টু মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা যদি হয় তাহলে এই সমীকরণটা হবে একটি অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই যে পদটা হবে এটা কিন্তু একটা অধিবৃত্ত, আর এটাই হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তো আমরা যেটা আলোচনা করলাম আজকের প্রাসের সঞ্চারপথে লাস্ট সমীকরণ যেটা করলাম, সঞ্চারপথের সমীকরণ প্রথমে যেটা করেছিলাম প্রাসের সর্বাধিক উচ্চতা, তারপরে করলাম প্রাসের চলনকাল, তারপরে করলাম প্রাস কত দূরে যাবে অর্থাৎ প্রক্ষেপ সীমা, তারপর লাস্ট যেটা আমরা আলোচনা করলাম প্রাসের সঞ্চারপথ। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যে সমস্ত স্টুডেন্ট আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে বলছি তোমরা এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো আসছে সেই রকম কন্টিনিউ পেতে হলে তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। আজকের যতটা পারলাম আমি চেষ্টা করলাম সহজভাবে, যতটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।